বলছেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি অসম্মান। পাল্টা গিরিরাজ সিং বললেন যে তার কথার বিকৃতি করা হয়েছে, তিনি এই রকম কোনো শব্দ ব্যবহার করেননি। আসলে হতাশা, আতঙ্ক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর লুট যখন প্রকাশিত হয়েছে, তখন তৃণমূল স্বাভাবিক রসবোধ, স্বাভাবিক সংস্কৃতি মনস্ক যেরকম কিছু কিছু রাজনীতিবিদ হন, সেগুলো থেকে দৃষ্টি দূরে সরিয়ে নিয়েছে বা হারিয়ে ফেলেছে। গিরিরাজ সিং যে শব্দবন্ধটি ব্যবহার করেছেন সেটি একটি বিশেষ নৃত্য ভঙ্গিমা। যদি রাজনীতি থেকে এগুলো উবে যায় তাহলে আমরা কি ভাষায় কথা বলবো? চোরবাজারে চৌকিদারি কি তাহলে একমাত্র আমাদের শব্দবন্ধ হয়ে উঠবে? গিরিরাজ কিশোর সিং যেটা বলেছেন, যে রাজ্যে এত বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, যেখানে এত দুর্নীতি চলছে, যেখানে পশ্চিমবঙ্গ এমন একটা হতাশাগ্রস্ত অবস্থায় পৌঁছে গেছে, সেখানে মুখ্যমন্ত্রীর শরীর অন্তত তার উপস্থিতি, তার নৃত্যভঙ্গিমা, তার অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোনো সমস্যা আছে। তো স্বাভাবিকভাবে এটা তো অনেক মানুষই বলতে পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময় প্রাণবন্ত থাকেন, তিনি তো ছৌ নৃত্যও করতে থাকে, দেখা যায় বিভিন্ন সময় উপস্থিত থাকে। তো এটা নিয়ে বললে এটা নিয়ে রাজনীতি হবে, এটা নিয়ে মামলা হবে, করলে করবে না। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন তিনি নাচেন না, কিন্তু উৎসাহ দেন নাচের জন্য। তিনি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন তিনি ওইটাই তো গিরিরাজ কিশোর সিং বারবার বলছেন যে আপনি উৎসাহটা দিন, যাতে প্রতারিত মেধা নিয়ে যে ছেলেগুলো রাস্তায় বসে আছে বছরের পর বছর, উৎসাহ দিন সেই সমস্ত আধিকারিককে, যাতে তাদের চাকরিটা তারা ফিরে পায়, যাতে দিয়ে পাওয়া যায়। উৎসাহ দিন শিল্পপতিদের, যাতে এ রাজ্যে এসে বিনিয়োগ করুন। উৎসাহ দিন যারা দেউচা পাচামির কাজ করছে তাদের অন্তত সাংবাদিকদের মুখোমুখি হবার বা মানবাধিকার কর্মীদের ওখানে যাবার। দাদা, দীর্ঘদিন ধরে বিজেপির অভিযোগ ছিল 100 দিনের কাজ নিয়ে, 100 দিনের কাজের তৎসুক হয়েছে, সেই নিয়ে কিন্তু রাজ্যের প্রতিনিধি দল এসছে কেন্দ্রীয় থেকে। রাজ্যে অভিযোগকে মান্যতা দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। 100 দিনের বকেয়া প্রাপ্য হওয়া উচিত, সমস্ত নথি আছে, বক্তব্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের। কি বলবেন? কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসছেন, তারা কি বক্তব্য রেখেছেন আমাদের জানা নেই। আমরা এটুকু জানি, বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হচ্ছে যে আপনারা পর্যবেক্ষক দলকে সহযোগিতা করুন, আমরা যে নথিগুলো চাইছি, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা তার উপযুক্ত তথ্যাদি, উপযুক্ত প্রমাণ আমাদের সামনে দিন। এবং রাজ্য সরকার সেটাই দিতে পারছে না। আমাদের এটুকুনই জানা, এখান থেকে পর্যবেক্ষক দলকে দিল্লি ফিরতে দিন, তারা কি রিপোর্ট জমা দেয়, ফাইনালি তাদের যে বক্তব্য আসবে সেটাকে আমরা স্বাগত জানাবো। 100 দিনের কাজের টাকা গরিব মানুষ পাবে না, এটা তো কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা তার কর্মীরা, তার নেতারা চাইবেন না, এটা তো নয়। আমরা তো বলেছিলাম রাজ্য সরকারকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, এখনো আমরা তৈরি, কিন্তু তারা বলুন দাবি কোনটা, পাওনা কোনটা, এবং ঠিক তারা কি বলতে চাইছেন, এবং আমাদের সঙ্গে তারা কি উত্তর দিয়েছেন কেন্দ্রীয় সরকারের চিঠিতে, যে প্রিভিলেজ করেসপন্ডেন্স যেগুলো আছে সেগুলো অন্তত আমাদের বিধায়কদের দেখান। বিরোধী দলনেতা তো একটা সাংবিধানিক পদ, অন্তত বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করুন। সেই দিকে তো দেখা গেছে উত্তরপ্রদেশ অনেক উপরে, যেখানে জব কার্ডে স্ক্যাম হয়েছে বলা চলে এক কথায়, সেখানে পশ্চিমবঙ্গ অনেক নিচে। গুগল প্রুফ সিস্টেম কেউ দিতে পারে না, দুর্নীতি তো থাকবেই, এটা মানব সভ্যতার অভিশাপ। কিন্তু উত্তরপ্রদেশ সরকার সহযোগিতা করেছে। উত্তরপ্রদেশের সরকার ডিএম আগে থেকে জানিয়ে দেয়নি কোথায় কোথায় পর্যবেক্ষণ করতে যাচ্ছে। স্ক্যাম হয়েছে উত্তরপ্রদেশে, মানুষ স্ক্যাম করেছে, রাজ্য সরকার সহযোগিতা করছে, বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গে তো পুরো জিনিসটা আড়াল করে দেওয়া হচ্ছে। আপনি জানতে পারলেন এ কারণেই, কারণ রাজ্য সরকার দুর্নীতি বন্ধ করতে চায়। রাজ্য সরকার চোখে আঙুল দিয়ে দেখাতে সাহায্য করেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে যেখানে দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যারা পকেট মার তারাই চোর চোর বলে চিৎকার করছে, বিজেপিকে ঘুরিয়ে তিনি পকেট মার বলেছেন। ঠিকই বলছেন। মুখ্যমন্ত্রীর আশেপাশে যাদের নিয়ে সোনার সংসার সাজিয়েছিলেন, যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই লুট, আর সেদিকেই বালি থেকে কোনো জিনিস বাদ দিচ্ছে না। তো চারিপাশে এত পকেটমার থাকলে মুখ দিয়ে পকেটমার শব্দটা বেরিয়েই যাবে, নতুন শব্দ মুখ্যমন্ত্রী আর খুঁজে পাবেন না।
তার যে কবি মন সেটাও হারিয়ে গেছে দেখছি। এইসব পকেটমার বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা নিজের ভাবমূর্তির সঙ্গে রাজনৈতিক উচ্চতার সঙ্গে সুবিচার করছেন না। এবছরও পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের যে মিটিং, সেই মিটিং এ থাকছেন না মুখ্যমন্ত্রী, কারণ তিনি পাহাড়ে গেলেন। 10ই ডিসেম্বর পাটনায় শাহের মিটিং এ মমতার দূত হিসেবে যাচ্ছেন চন্দ্রিমা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো রাজ্যের দাবি দাওয়া নিয়ে বা পশ্চিমবঙ্গের স্বার্থ যেখানে তুলে ধরার প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যেসব অংশ মিটিংয়ে নির্ধারিত হয় সেসব মিটিংয়ে উনি যান না, উনি অফিসার পাঠিয়ে দেন। উনি যা বলেন সাংবাদিকদের বলেন, যা বলেন প্রশাসনিক মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনার কথা বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক বৈঠকে বসবেন, কি বলবেন এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে উত্তরবঙ্গের মানুষের আর কোনো আগ্রহ নেই। উত্তরবঙ্গ বলেছিলেন উত্তরকন্যা তৈরি করে ঠিক নিয়ম করে ওখানে সাংবাদিকরা যাবেন এবং ওখানে মন্ত্রীরা যাবেন, উত্তরবঙ্গের কোনো মানুষকে আর দক্ষিণবঙ্গে আসতে হবে না। বাজেটারি অ্যালোকেশন কত উত্তরবঙ্গে? উত্তরকন্যায় কোন মন্ত্রী শেষ কবে গেছেন কাগজ দেখে বলতে পারবেন না। এই তো পরিস্থিতি। তো প্রশাসনিক বৈঠকে কি হয় সেটা মানুষের জানা, ওটা সরকারের খরচায় প্রশাসনিক নামে ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, কেন্দ্রের বঞ্চনার কথা, নরেন্দ্র মোদীকে আক্রমণ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুকথা, এগুলো চলবে। মানুষ 10 বছর 12 বছর ধরে এগুলো তো দেখছে, আর নিতে পারছে না মানুষ। আজকে বলেছেন যে ইডির সঙ্গে তৃণমূলের চুক্তি আছে, তাই খোকাবাবু ইডি অফিস থেকে বেরিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন। খোকাবাবু তাই ইডি অফিস থেকে বেরিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন, ইডির সাথে তৃণমূলের চুক্তি আছে। দেখুন, দিল্লিতে ওরা কি আলোচনা করে নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে এখানে কোন টিউটার স্টেটমেন্ট দেয় সেটা আমাদের জানা নেই। অধীর চৌধুরী কার্যত এখন যে সমস্ত বিবৃতি দিচ্ছেন সে সমস্ত বিবৃতিতে পশ্চিমবঙ্গের তৃণমূলকেই তিনি শক্তিশালী করছেন। এর আগে হঠাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে একটা কথা বলে দিলেন, যেটা কার্যত পরোক্ষভাবে দুর্নীতিগ্রস্ত বা লুটেরাদের সাহায্য করলো, বা কিছুটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলে এত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলাগুলোর সঙ্গে তিনি সুবিচার করলেন না। তার বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলকেই শক্তিশালী করবার লক্ষ্যে চালিয়ে যাওয়া হবে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে যেখানে স্লোগান দেওয়া হলো, তার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে শিখা চ্যাটার্জি এবং মালতী রাভাত গেলেন অভিযোগ করতে। মাত্র 60 জন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সেখানে অভিযোগ দেওয়া হয়েছে। 60 জন কেন শুধু, তার বেশি কি নয়? এই যে তারা দুজন অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক কর্মী এবং আমাদের দলের বিধায়ক। তারা যখন 60 জনের নাম ঠিক করেছেন ভেবেচিন্তেই করেছেন। দেশের প্রধানমন্ত্রীকে আপনি তুই বলে সম্বোধন করবেন, প্রধানমন্ত্রীকে হদল কুতকুত বলবেন, কাউকে কিম্ভূত কিমাকার বলবেন, প্রধানমন্ত্রী এফিজি রেখে তার গলায় জুতোর মালা দিয়ে লাইন দিয়ে তার উপরে থুতু ফেলার ব্যবস্থা করবেন। বারবার যে কদর্য ভাষায় প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, তার জন্য তারা হয়তো গেছেন। আর এখন পশ্চিমবঙ্গের সমস্ত ব্যবস্থাটাই তো হাইকোর্টের দিকে চলে যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা মিটিং মিছিল করবেন, হাইকোর্টে যেতে হবে। রাজ্য সরকার কোনো একটা সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকারের নির্দেশিকা কিংবা কোনো আইন, সেটা নিয়ে হাইকোর্টের চ্যালেঞ্জ হবে এবং প্রতি ক্ষেত্রেই রাজ্য সরকার ধারাবাহিকতা বজায় রেখে হেরে যাচ্ছে। শাসক দল বলছে যে এফআইআর তো এর আগে তৃণমূল কংগ্রেস বিজেপি বিধায়কদের উপরে করলো, এটা তার পাল্টা, এটা কোথায় একটা গিয়ে অনুকরণের প্রচেষ্টা? কোথায়? এই যে বিধায়কদের বিরুদ্ধে তো তৃণমূলের সমস্ত কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা চাই না কোনো বিধায়কের সঙ্গে বিধায়কটা গিয়ে শেষ পর্যন্ত কোর্টে বা পুলিশের কাছে দাঁড়ায়। এই সামগ্রিক পরিস্থিতির জন্য দায়ী আমাদের রাজ্যের যিনি তথাকথিত স্পিকার আছেন, যিনি এই যুগের ধৃতরাষ্ট্র, তিনি। আজকে বিধানসভায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ ডেকে এনে গুন্ডা দমন শাখা, গোয়েন্দা দপ্তর দিয়ে বিজেপির বিধায়কদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে মামলা করানো হচ্ছে। এই পরিস্থিতি কেন হয়েছে? তার নিয়ন্ত্রণ করবার ক্ষমতা নেই। আমরা আগে জানতাম না দৃষ্টিশক্তির অভাব আছে, কিন্তু এখন দেখতে হবে মেরুদণ্ডটা 5 ক্লাসের নাকি সত্যি হাড় আছে। প্রশ্ন হচ্ছে একই ঘটনায় তৃণমূলের তরফে 4টি এফআইআর করা হলো এবং রাতারাতি তা এফআইআর করার জন্য আবেদন করা হলো, তা এফআইআর হলো, কিন্তু দুজন বিজেপি সাংসদ বা বিরোধী রাজনীতির সাংসদ, তারা সাংসদ বলছে বিধায়ক, তারা যখন অভিযোগ জানালেন তা এফআইআর করা হলো না, তা নিয়ে কোনো পদক্ষেপ নিল না পুলিশ প্রশাসন।
আমরা ওরার অভিযোগ কি আবার উঠে এলো? আমরা ওরা বলে আর পশ্চিমবঙ্গে কিছু নেই, পুরোটাই ওরা। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা পুলিশ স্টেট বানিয়েছে, মধ্যযুগীয় ব্যবস্থা, তাদের আচার আচরণ সেই পর্যায়ে নিয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের এই প্রতিবাদগুলোকে রেজিস্টার করছি। এফআইআর হিসেবে ট্রিট হবে না, এটা জেনেই আমরা করেছি। পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, এটা জেনেই আমরা করেছি। কিন্তু এগুলো সমস্ত নথি হিসেবে রেখে দেওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশের ওপরে ভরসা করে, এফআইআর এর ওপরে ভরসা করে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে না। তো বিধানসভায় যে চোর স্লোগানটা হওয়া উচিত নয়, এটা একটু ব্যথিত তাপস রায়। তিনি বলেছেন অনতিবিলম্বে চোর স্লোগান বিধানসভায় বন্ধ করা উচিত, সকলে মিলে এটা করা উচিত। এটা সুস্থ সংস্কৃতি নয়, একদম এটা সুন্দর। ভালো বার্তা নয় মানুষের কাছে। তবে এগুলো শুরু করেছে বিজেপি, বাংলার মানুষ এগুলো শুনতে পছন্দ করে না। প্রথমটা ঠিক বলেছিলেন, কিন্তু শেষেরটা গন্ডগোল করে ফেললেন। ওনার মধ্যে একটা নরেন্দ্র মোদীর প্রভাব আছে, আর এখন চেহারা টেহারার মধ্যে দেখছি তাপসদার একটা মোদি মোদি ছাপ ওনার মধ্যে এসে গেছে। খেলাও দেখতে গেছিলেন আহমেদাবাদে, ওটা শুনে আরো মমতা ব্যানার্জি আরো রেগে গেছেন। একে ওনাকে দেখলেই মোদির কথা মনে পড়ছে, তারপরে আবার জানা আহমেদাবাদে গেছে, আবার এসব কথা বলছেন। শুরু করেছে কে? শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা প্রথম তো এই স্লোগান তৃণমূল কংগ্রেস দিয়েছে। বিধানসভায় বসে আপনি ব্র্যান্ডেড কালো কাপড় পরে ফ্যাশন প্যারেড করবেন, আবার জাতীয় সঙ্গীত গাইবেন, আবার সেখানে বসে বলবেন যে 1 2 3 4 বিজেপির সব চোর। তো চোর চোর স্লোগান ওরা শুরু করেছে। ওপাশ থেকে যদি চোর স্লোগান হয়, আমরা কতদিন আমাদের লোকেদের সামলাবো? এটা তো সাধু বলবে না। ওদিক থেকে যদি ঢিল ছুড়ে আছে, এটা তো রসগোল্লা ছুড়বে না। বলে যা হওয়ার তাই হয়েছে, কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত, সবই তো বুঝলাম। এগুলো তো ভালো ভালো কথা, তৃণমূল আগে পালন করুক। শাসক দলের তো একটা দায়িত্ব আছে, মূল দায়িত্ব যে সংখ্যাগরিষ্ঠতা পায় তার, সেই দায়িত্ব কি শাসক দল পালন করছে? শাসক দল তো বিরোধী, কি মানে জনবিচ্ছিন্ন বিরোধীর মতো আচরণ করছে, তার জন্য এসব হচ্ছে। সবিতা, মুখ্যমন্ত্রী আগামী 12ই জুন শিলিগুড়িতে যাচ্ছেন, সেখানে প্রশাসনিক বৈঠক করবেন সবার মতো। কিন্তু একটা খবর যেটা আসছে, শুভেন্দু অধিকারীও এই একই দিনে একই জায়গায় তিনি সভা করবেন। এটা নিয়ে আপনাদের বক্তব্য কি? যেখানে মমতা সেখানে শুভেন্দু, সম্মুখ সমরে একটা দেখা যাচ্ছে বিরোধী দল এবং শাসক দলের দরজা। তাহলে তো বিধানসভাই বন্ধ করে দিতে হবে। মুখ্যমন্ত্রী যাবেন, বিরোধী দলনেতা যেতে পারবে না। বিরোধী দলনেতা গেলে মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোনো কাজের কথা নয়। যেখানে মুখ্যমন্ত্রী যাবেন, যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, সেখানে বিরোধী দলনেতা পৌঁছবেন, তাকে কাউন্টার করবেন, চ্যালেঞ্জ করবেন। এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ। শিলিগুড়ি বাজে আনন্দ পাবেন। আলাদা গানের পর আলাদা বিধান, এবার ন্যায় সংহিতার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব তৃণমূল। এই গান আলাদা কিছু নয়, এই গানটা অত্যন্ত পরিকল্পিত। কাজী মাসুম আক্তার কলকাতার প্রাণ কেন্দ্রে একটি হাই মাদ্রাসায় নবীর জন্মদিনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতেন, এবং তিনি জাতীয় সঙ্গীত স্কুলে ইন্ট্রোডিউস করেছিলেন বলে আক্রান্ত হয়েছিলেন। 1000 জন মানুষ তাকে ঘিরে ফেলে রক্তাক্ত করেছিল। তদানীন্তন পুলিশ কমিশনার সুরজিৎ পুরকায়স্থ নিজে তদন্ত করে বলেছিলেন, উনি ওই স্কুলে গেলে, আজকে পদ্মশ্রী ওই মাসুম আক্তার স্কুলে গেলে তিনি আক্রান্ত হতে পারেন, তার প্রাণ নাশের আশঙ্কা আছে, তাকে ডিআই অফিসে বসিয়ে মাইনে দেয়া হতো। কিছু মৌলবাদী প্রকাশ্যে বলেছিলেন এই গান তাদের ধর্মীয় ভাবাবেগের বিরোধী, তারা এই গান স্কুলে গাইতে দেবেন না। আজকে সেই মৌলবাদীদের ব্লক ভোটের জন্য, সেই মৌলবাদীদের উস্কে দেওয়ার জন্য আজকে জাতীয় সঙ্গীতকে দূরে রেখে পরিকল্পিতভাবে ওই বাংলার মাটি বাংলার জলকে নিয়ে আসা হয়েছে। এটা অত্যন্ত সহজ ব্যাপার নয়, এটা তুগলকি বলে যারা উড়িয়ে দিচ্ছেন তা নয়। যারা প্রকাশ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে ভোটার লিস্টে নাম তুলে দেবেন বলছেন, তারা পরিকল্পিতভাবেই ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা করে কিছু মৌলবাদীকে খুশি করতে চাইছেন। তাহলে এটা কি তৃণমূল কি দেশ থেকে রাজ্যকে বিচ্ছিন্ন করতে চাইছে? মুখ্যমন্ত্রী মনে করেন, তার দল মনে করেন পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র, আমার বাংলা, আমার বাংলা এগিয়ে, বিশ্ব বাংলা, এই সমস্ত বিষয়। তারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে। সংবিধানের যুগ্ম তালিকায় যে শিক্ষা আছে সেক্ষেত্রে তারা ইউজিসি নির্দেশিকা মানছে না। তারা রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ করছে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার আহ্বান জানিয়েছে।
সুতরাং এটাই তো তৃণমূলের কাজ। তৃণমূলের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তৃণমূল এগিয়ে যাচ্ছে। বাংলার মানুষকে ভাবতে হবে আবার কি উদ্বাস্তু হবেন, সেদিকে কিন্তু দেশ এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে। রাষ্ট্রপতি ভুল বদল 781 শূন্যপদ 24 ঘন্টায় বেড়ে হলো 45,104, প্রাথমিকে 11,765, উচ্চ প্রাথমিকে 14,339, মাধ্যমিকে শিক্ষকের শূন্যপদ 13,500 বেশি, উচ্চ মাধ্যমিকে শিক্ষকের শূন্যপদ 5,500 বেশি। বিতর্কের মুখে নতুন সংখ্যা তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বিজেপি বিধায়ক পার্লামেন্টের মাফ করবেন, বিজেপি বিধায়ক দীপক বর্মনের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে তথ্য দিয়েছিলেন, যে পরিসংখ্যান দিয়েছিলেন, তার সঙ্গে গতকাল যেটা বলেছেন সেটাও মিলছে না, আজকে যা বলছেন সেটাও মিলছে না। এটা বিধানসভার রেকর্ড। আসলে কত শূন্য পদ আছে, কোথায় কি নিয়োগ হবে, এটা নিয়ে, এই মন্ত্রক নিয়ে কারোর কাছে কোনো সঠিক ইনফরমেশন নেই, কারণ এগুলো তাদের প্রাথমিক তালিকায় নেই। তাদের সামনে কোনো হেডমাস্টার মশাইয়ের মুখ ভেসে উঠছে না, উঠছে সালমান খানের মুখ। সুতরাং এগুলো এরকম চলবে। এই যে তথ্য কমিয়ে দিচ্ছে, এটার মধ্যে কি হতশ্রী চেহারা স্কুলগুলোর যে বেরিয়ে আসছে, সেটাকে আটকানোর চেষ্টা? সবসময় যে আটকানোর চেষ্টা করছে তা নয়, প্রকৃত পরিসংখ্যানই তাদের কাছে নেই। একটা ভেবে দেখুন, যে শিক্ষা মন্ত্রকের যিনি সবচেয়ে বেশি সময়কাল ধরে এর মন্ত্রক সামনে ছিলেন, তিনি জেলে, তার আধিকারিকরা জেলে। আবার তার মধ্যে একজন আছেন সুবীরেশ ভট্টাচার্য, তিনি মাত্র 7 দিনের না 15 দিনের জন্য কোথাও উপাচার্য হয়ে চলে গিয়েছিলেন, সেখানেও একটা অনুরাগের ছোঁয়া দিয়ে এসছেন। ওখানেও বেশ কিছু দুর্নীতি, সেটা নিয়ে অভিযোগ করছেন। বর্তমানের যিনি উপাচার্য, তিনি বলছেন আমি এ সম্পর্কে কিছু বলতে পারবো না, আমার কার্যকালে এটা হয়নি, আগের বিষয়টা আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করছি। এই পরিস্থিতির মধ্যে কে কোথাও, সবই তো তদন্ত সাপেক্ষ। একদিকে আদালতের হুমকি, অন্যদিকে ইডিসিবিআই তদন্ত, আত্মরক্ষার প্রচেষ্টা, কোনো জায়গায় প্রমাণ লোপের প্রচেষ্টা, কোনো জায়গায় বিভিন্ন দালালদের স্টেটমেন্ট, কবে কে জড়িয়ে পড়বে এই নিয়ে তারা চিন্তিত আছেন। প্রকৃত তথ্য দেওয়া মতো মানসিক অবস্থায় তারা নেই। রাজ্যে হারের পর যে ড্যানিশ বিরোধী জোট, তবু বিজেপিকে হারাচ্ছে অলিক জোটের কল্পনা মমতা ব্যানার্জি। এই যে পৃথক জাতীয় সঙ্গীত তৈরি করে বাংলাকে আলাদা দেশ করে তার প্রধানমন্ত্রী হতে চান কি মমতা বন্দ্যোপাধ্যায়? কে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা, কারণ সেটা আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দেশ করে তার প্রধানমন্ত্রী হবেন কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, তবে চেষ্টা করলেও সম্ভব তো সেটা নয়, ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় থাকে না। এইসব নিয়ে আমরা আলোচনা 2023 প্রাথমিকের টেটের যে তারিখ, সেই তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। 2022 এখনো ইন্টারভিউ ডেট প্রকাশ হয়নি। এই নিয়ে চাকরি প্রার্থীরা ফের আজকে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা নবান্ন গিয়েছিলেন। তারিখ পে তারিখ, এটা কোনো সমস্যার সমাধান হবে না। তৃণমূল সরকারের পক্ষ থেকে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ করা সম্ভব নয়। আমরা দলগতভাবে অতীতেও বলেছি যে আদালতের মধ্যস্থতা এবং প্রত্যেক স্টেক হোল্ডারকে এক জায়গায় নিয়ে মুখ্যমন্ত্রী ইন্টারভেন করবার পরে যদি এই সমস্যার সমাধান করা যায়, সেই পথে এগোনো দরকার। কিন্তু আমরা যেটা দেখছি, বিবৃতি পাল্টা বিবৃতি। আমরা দেখছি কোথাও কাকু ধরা পড়ছে, কোথাও জেঠু ধরা পড়ছে। কাকুর কণ্ঠস্বর দিয়ে এখন কোকিলের আওয়াজ বেরোবে কি কাকাতুয়ার আওয়াজ বেরোবে, সেইটা নিয়ে এখন চর্চা চলছে। শূন্য পদ নিয়ে কোনো চর্চা নেই, নিয়োগ নিয়ে কোনো চর্চা নেই, কোনো দিন নেই। স্কুল কবে নিজস্ব ছন্দে ফিরবে সেটা কারো জানা নেই। ইন্ডিয়া জোটের বৈঠক কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নেই, নীতিশ কুমার নেই। শেষ বেশ ঠিক হলো যে না, বৈঠক আপাতত বাতিল, আপাতত নৈশভোজ। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, মিটিং হবে, কদিন পরে হবে। এই যে ইন্ডিয়া বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে পারেন, নৈশভোজে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে পারেন, এবং কংগ্রেসের তরফ থেকে পিকনিক পার্টি তো, আলোচনার পিকনিকে কি হয়, একটু খেলাধুলো হয়, ব্যাডমিন্টন খেলে, লুডু খেলে, লাফালাফি একটু হয়, তারপরে খেতে বসে। ওরা দেখেছে ওইটাই হচ্ছে না, তখন আগে খাওয়া দাওয়াটা হোক, চলছে ওরকম। এখন বসলেও তো বিপদ, যেদিন বসবে পরের দিন দল ভেঙে যাচ্ছে। একদিন বসে বিরাট হুঙ্কার টুঙ্কার দিলেন, অজিত পাওয়ার বেরিয়ে গেল। তারপরে একদিন বসলে অখিলেশ বেরিয়ে গেল। এরকম তো বেরিয়ে যাবে। ফলে বসাটা খুব বিপজ্জনক, এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, কংগ্রেসও বুঝেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গিরিরাজ সিং বলেছেন
মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে 100 দিনের কাজ নিয়ে কথা বলতে। আপনি কি শুনেছেন আজকে না? উনি যখন গিরিরাজ সিং বলছেন- গিরিরাজ সিংকে যে বলেছেন, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে বলেছেন এবিপি আনন্দের কোনো সাংবাদিক কি সেটা শুনেছে? তৃণমূল ওরম বলে, বাস্তবে ওগুলো সেটা নয়। গিরিরাজ সিং একটা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকেছেন, কাজ করেছেন। সুতরাং গিরিরাজ সিং জানেন তৃণমূল কংগ্রেস কি, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো নতুন প্লেয়ার নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা একযুগে খুব প্রবলও ছিল, প্রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়েও গিয়েছিলেন, এরকমও দিন গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন এসে কলকাতায় এসে কাকে ভোট দিয়েছিলেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে। সুতরাং প্রত্যেকেই প্রত্যেককে চেনে, বিষয় ওটা নয়। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ক্যাবিনেট মন্ত্রীরও ক্ষমতা নেই যে এই ফান্ডটা দেওয়ার। আমি বলি, ক্যাবিনেট মন্ত্রী কি বলবেন? তিনি নাকি প্রধানমন্ত্রীর কথা বলেছেন। উনি কি বলেছেন জানি না, তবে প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা। নরেন্দ্র মোদী স্বয়ং অটল বিহারী বাজপেয়ী যদি ওপর থেকে নেমে আসে তাহলেও তৃণমূলকে এই সমস্যার সমাধান করে দিতে পারবে না, কারণ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাকে সিএজি ফেস করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন তার কথা মুখে বসানো হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রসঙ্গে তার কোনো কথাই হয়নি। একজন কেন্দ্রীয় মন্ত্রীর কথা তাহলে কিভাবে ডিস্টর্ট করে বলে দেওয়া হলো? না না, তৃণমূল চিরকালই একটু কল্পনা প্রবণ। তৃণমূল অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখে। তৃণমূল মরুভূমিতে গোলাপের চাষ দেখতে পায়। তো সেজন্য তৃণমূলের পক্ষে অনেক কিছুই কল্পনা করা যায়, সেটাই হয়তো কল্পনা প্রবণতার কারণে উনি এটা বলে ফেলেছেন, কল্পনা বিলাসী। যা বলার তো গিরিরাজ সিং বলেই দিয়েছেন, এতে আমাদের নতুন করে বলার কিছু নেই। দেশের গরিব মানুষ 100 দিনের কাজ পাক, বিনা পয়সায় রেশন পাক, তারা কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সুবিধা পাক, আয়ুষ্মান ভারত পাক, কিষাণ সম্মান নিধি পান। এর জন্য বিজেপি সর্বদা সচেষ্ট এবং সক্রিয় আছে। যদি অন্তরায় হয়ে থাকে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার জন্য, তা হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মেডিকেল রিপোর্ট আছে ইতিমধ্যেই কার সুজয় কৃষ্ণ ইতিমধ্যেই এসএসকেএম এর সুপারকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে, এবং তিনি যাননি। তিনি মেল করে তার সমস্ত রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দিয়েছেন। এই যে ইডি কি এবার থাবা বসাচ্ছে স্বাস্থ্য দপ্তরে, বা ইচ্ছে করে যে মুখ্যমন্ত্রীর গর্বের এসএসকেএম কে ধ্বংস করে আরে ওই ডাক্তারগুলো, চিকিৎসকদের করুণ পরিস্থিতি, কি করবে? চাপের কাজে নথি স্বীকার করে ওরা কুকুরের পর্যন্ত ডায়ালিসিস করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে দেখে ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে মুখ্যমন্ত্রীর হাঁটুতে সেপটিক করে দিয়েছেন। ওরা কোথায় যাবে, কি করবে? মেলে উত্তর দেবে। প্রত্যেকটা মানুষ জানে, পশ্চিমবঙ্গের শিশুও জানে যে উডবার্ন ওয়ার্ডে কি হয়, তারা সেখানে আছে। আজকে আমি যে প্রশ্নে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বার এই টাকা দেওয়া নেওয়া নিয়ে আমার ইতিমধ্যেই বৈঠক হয়েছে, আবার সময় চাওয়া হয়েছে, চেষ্টা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে বসার। সমস্যার সমাধানের কোন ইঙ্গিত পাচ্ছেন? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বসতে চাইছেন? প্রত্যেক মানুষই চায় সমস্যার সমাধান, প্রত্যেকটি রাজ্যবাসী চায় সমস্যার সমাধান, কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেই সমস্যার সমাধান হবে না। বসতে হবে দুই সরকারের সচিবকে। এটা তো পেপারসের প্রয়োজন, কাগজের প্রয়োজন, রাজ্য সরকারের স্বচ্ছতার প্রয়োজন, হিসাব দেওয়ার প্রয়োজন। বহু ডিপার্টমেন্টে আছে কেন্দ্রীয় সরকারের টাকা এসে যারা খরচ করতে পারছে না, যেখানে খরচ করছে তার হিসাব দিতে পারছে না। এই পরিস্থিতি তো রাজ চলতে পারে না। এবারে তুই এদিকে ছাড়। শাসক বিরোধী সংঘাত, এফআইআর বানাম এফআইআর, গীতা পাঠ বানাম চণ্ডী পাঠ, সভা বানাম সভা, লোকসভার ভোটের যুদ্ধ কি এখনই শুরু হয়ে গেল? কি বলবে? লোকসভার ভোটের যুদ্ধ তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। লোকসভার ভোটের যুদ্ধ তো আমরা শুরু করে দিলাম ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা করছেন, অন্যদিকে কালো কাপড়ের ফ্যাশন প্যারেড হলো। আমাদের লড়াই তো, আমরা 365 দিনের রাজনৈতিক দল, আমরা আমাদের লড়াইয়ের জন্য তৈরি, প্রধানমন্ত্রীর প্রার্থী তৈরি, কর্মসূচি তৈরি, আমাদের নির্দিষ্ট অতীত আছে, আমাদের চলমান বর্তমান আছে, এবং পৌঁছে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট ভবিষ্যতের লক্ষ্য আছে। মানুষের সামনে চোখে চোখ রেখে কথা বলার
একটু বিনম্র হবে, সাহস আছে, তা আমাদের লড়াই তো চলবেই। ওই বনামে আমরা বিশ্বাস করি। তবে এটুকুনি আপনাকে বলতে পারি যে চণ্ডীপাঠ করে কিংবা ওই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করে আর এখানে এগুলো দিয়ে তৃণমূল বাঁচতে পারবে না। তৃণমূলের ব্রিফ কেউ নিচ্ছে না। তবে একটা কাজের কাজ করেছে, ঠিক জায়গায় পৌঁছেছে, সেটা হচ্ছে ওই গঙ্গার পাড়ে গিয়ে যে গঙ্গা আরতি শুরু করেছে, ওইটাই হচ্ছে ঠিক জায়গা। কারণ তৃণমূল জানে ওই ঘাটেই বিসর্জন অবশ্যম্ভাবী, তৃণমূল ওই ঘাটেই ডুববে। বলছি শিশির অধিকারী আজ কুণালকে আক্রমণ করলেন, কি বলবেন? আমি তো জানি শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের মানুষ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আর কুণাল ওই দলের সাধারণ সম্পাদক। এটা তাদের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, এ নিয়ে আমার কি বলার থাকতে পারে বলুন? দুটি প্রশ্ন আছে বলবো। সেটি হলো যে ফলতার ফতেপুরে বিজয় সম্মেলনী করতে করতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 70,000 বয়স্ক মানুষকে ডায়মন্ড হারবারে দলের তরফ থেকে বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন, এবং দলের তরফ থেকে যে বার্ধক্য ভাতা দেওয়া হবে সেই দলের কাজ করার জন্য একেবারে পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন এলাকায় 10 দিন ধরে চলবে ক্যাম্প, তালিকা তৈরির কাজ। এই যে একটি নির্দিষ্ট না ঠিক আছে, উনি দিন না, তৃণমূলের কাছে টাকা আছে, ওনার কাছে প্রচুর টাকা থাকতে পারে। 70,000 মানুষকে বার্ধক্য ভাতা যদি দেন, এটা তো আনন্দের কথা। যেভাবেই দিন গরিব মানুষকে টাকা দিচ্ছেন, কিন্তু আসল প্রশ্নটা হলো ওই যে তালিকা যেখানে তৈরি হবে, ওখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কত পুলিশ থাকবে? এমনিতেই তো দক্ষিণ 24 পরগনায় তৃণমূলকে খুন করছে, আবার একটা তালিকা তৈরি, আবার পুলিশ নিজের দায়িত্ব পালন করবে না, তৃণমূল আবার কাউকে মেরে দেবে, আবার বোম ছুড়বে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা 2016 নিয়োগ প্রক্রিয়া যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ। মামলা বিচারাধীন রয়েছে, এই মর্মে নোটিশ দেওয়া হবে। এই মাসে অর্থাৎ ডিসেম্বরে বেতন দেওয়ার আগে সবাই নোটিশ পেয়েছেন, এই মর্মে স্বাক্ষর করিয়ে তারপরই বেতন দিতে হবে। আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আমরা তো আদালতের উপরে কোনো কথা বলছি না, আদালতকে আক্রমণও করছি না। আদালত যেটা ভালো মনে করছে, আদালতের কাছে আমাদের একটাই আর্জি, তাড়াতাড়ি করুন, অনেক দেরি হয়ে গেছে। স্কুল যাতে নিজস্ব ছন্দে ফিরতে পারে, স্কুলগুলো উঠে যাচ্ছে, সেটা যাতে বন্ধ হয়। এত প্রতারিত মেধা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে, তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, কেরিয়ার থেকে 8 বছর চলে গেছে, একটু তাদের দিকে ভালো করে তাকান, এটাই আমরা আদালতকে বলতে পারি। হাইকোর্টের অন্যান্য বেঞ্চ চাকরিহারাদের বক্তব্য শোনেনি, না শুনেই একতরফা বিচার করেছে, এতে হাইকোর্টের বিচার প্রক্রিয়ার উপর প্রভাব পড়ছে, এরকম মত চাকরিহারাদের যে আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, তিনি যার পক্ষে সওয়াল করেছেন, আশা করি তার বক্তব্য মহামান্য আদালত শুনবে, কারণ আদালতের দুপক্ষেরই কথা শোনা উচিত। কল্যাণ ব্যানার্জির বক্তব্য গুরুত্ব সহকারে আদালত বিচার করবে, এ নিয়ে আমরা কি বলতে পারি? সাব জুডিস ম্যাটার, এখানে তো আমাদের কোনো কথা বলার অধিকারই নেই। 55,000-এর বেশি শূন্যপদ রাজ্যে, নিয়োগ চেয়ে রাস্তায় আজও নেমেছিলেন চাকরি প্রার্থীরা। নবান্নের দিকে আসার আগে শিবপুরে তাদের একই ভঙ্গিমায় দেখা গেল, চিরপরিচিত ভঙ্গিমায় তাদের ধরপাকড় হলো, পুলিশি নিগ্রহের অভিযোগ উঠল। আজকে আরে পুলিশকে নিগ্রহ করছে ভবানী ভবনের সামনে, ভবিষ্যতের পুলিশের ওপরে বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে। এই দৃশ্য তো প্রত্যেকের জানা, আপনারাও বহুবার এটা দেখিয়েছেন। এখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, তারা কখন কোথায় কিভাবে আন্দোলন করবেন তাদের ব্যাপার, কিন্তু সরকারের কাছ থেকে তো কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না। সরকারের কাছে চাকরি প্রার্থীর থেকে এখন সালমান এগিয়ে আছে, এটা বলা যায়। ইনসাফ যাত্রা in Lalgড় rally with Meenakshi Mukherjee features 3 accused of the infamous Netai killing case. Locals accuse and question the entire motive of justice behind the Insaf Yatra of late. পুরোটাই বুঝতে পারলাম না। প্রশ্নটা বুঝলেন না, বিষয়টা হচ্ছে যে লালগড়ের যে র্যালি হয়েছে মীনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই এর তরফে, নেতাই কিলিং কেসের 3 জন অভিযুক্ত, তাদেরকে নিয়ে ওটা ফিচার করা হয়েছে। সাধারণ মানুষ নেতাইয়ের তারা প্রশ্ন তুলছেন যে এই যে জাস্টিস সভায় যে ইনসাফ যাত্রা, এটার মোটিভটা কি? নেতাইয়ের হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তারা হাঁটলো। এই মুহূর্তে সিপিআইএম কার্যত দিকভ্রান্ত, হতাশাগ্রস্ত। এর আগেও মধ্যপ্রদেশ, রাজস্থানে তারা অন্তত নিজেদের অস্তিত্বের ছাপটুকু রাখতে পেরেছিলেন। এই নির্বাচনে তারা প্রতিযোগিতা করেছে নোটার সঙ্গে, 3 জায়গায় আবার নোটার থেকে পিছিয়ে পড়েছে।
এখন তৃণমূল কংগ্রেসের যারা নেতা হয়েছেন 2008 সালে তারা সিপিআইএম এর থেকে তৃণমূল কংগ্রেসে চলে এসেছিলেন 8-এর পর থেকে। যাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, যাদের একটা নতুন শব্দ হারমাত যাদের নামে তৈরি হয়েছিল, তারাই তৃণমূল কংগ্রেসে এসে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গিয়েছিলেন। ওরা মনে করে যে সবই যখন এক মিলেমিশে, যারা মেরেছে দণ্ডিতের সাথে দণ্ডদাতা সবাই একই সঙ্গে নেমে পড়েছে রাস্তায়, কি করা যাবে? বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভোট এগিয়ে আসছে 1 মাস বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় যারা আমলা রয়েছেন তারা অনেকেই বলছেন 1 মাস মতো ভোট এগিয়ে আসতে পারে। লোকসভা ভোটের এই এগিয়ে আসা বিজেপি দল হিসেবে কিভাবে দেখছে বা আপনাদের মত কি? না না, দেখুন, এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমাদের নেই, এই সম্পর্কে কোনো কিছু জানাও আমাদের নেই। ভোট জানুয়ারিতেই হোক আর ভোট মে মাসেই হোক, আমরা নির্বাচনে লড়াই করবার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ। All of it?